বন্ধুরা, তোমাদের সবাইকে হৃদয় থেকে স্বাগত। আমাদের আজকের গল্পটি হল বৃদ্ধ বয়সের একাকিত্ব। সাবিত্রীজি সরকারি স্কুলের শিক্ষয়িত্রী পদ থেকে মাত্র ৩ বছর আগে অবসর নিয়েছিলেন এবং সুখে নিজের স্বামীর সঙ্গে জীবন কাটাচ্ছিলেন। কিন্তু মহামারী তার স্বামীকে নিজের আঁচলে তুলে নিয়েছিল। জীবনসঙ্গী চলে যাওয়ায় সাবিত্রীজি ভিতর থেকে ভেঙে পড়েছিলেন। তারপর ছেলে আলোক আর বৌমা অন্যান্যার কথায় তিনি তাদের সঙ্গে মুম্বাই চলে এসেছিলেন। তার জীবনটা যেন একেবারে বদলে গিয়েছিল। স্বামীর সঙ্গীত্ব তো গিয়েছিলই, সঙ্গে চলে গিয়েছিল ৪০ বছরের গড়া সংসার আর সেই পাড়া প্রতিবেশী যারা সুখে দুঃখে পাশে থাকত। মহানগরের পার্কের বেঞ্চে চুপচাপ উদাস মুখে বসে সাবিত্রীজি চিন্তায় ডুবে গিয়েছিলেন। সকালের সময় ছিল, কেউ বেড়াতে এসেছিল, কেউ যোগা করছিল, কোথাও কিছু বয়স্ক লোক বসে নিজেদের জমানা মনে করছিলেন। কিন্তু সাবিত্রীজি নিজের জগতেই ডুবেছিলেন। হঠাৎ একটা আওয়াজে তার তন্দ্রা ভাঙল। মুচকি হাসতে থাকো, জীবনটা খুব সুন্দর। সাবিত্রীজি দেখলেন প্রায় ৬৫-৭০ বছরের একজন বয়স্ক ভদ্রলোক পাশের বেঞ্চে বসতে বসতে তার দিকে তাকিয়ে মুচকি হাসছেন। অনিচ্ছা সত্ত্বেও সাবিত্রীজি বদলে হেসে ফেললেন। এই অচেনা শহরে প্রথমবার কেউ তার সঙ্গে কথা বলেছিল। বোতল থেকে জল খেতে খেতে সেই বয়স্ক ভদ্রলোক বললেন, আমার নাম সুরেন্দ্র, আমি এই পাশের বিল্ডিংয়েই থাকি। আপনি খুব চিন্তিত মনে হচ্ছে। পুরনো কথা ভুলে এগিয়ে চলাই তো জীবন। বলতে বলতে তিনি আবার বেড়াতে চলে গেলেন। আর সাবিত্রীজি তার চলে যাওয়ার পর মনে মনে বললেন, যার জীবনে দুঃখই না থাকে তাকেই তো জীবন সুন্দর লাগবে। জ্ঞান তো সবাই দেয়, কিন্তু আমাদের সঙ্গে কি বইছে তা তো আমরাই জানি। এখন থেকে সাবিত্রীজি প্রতিদিন পার্কে আসতে শুরু করলেন, আর প্রায় প্রতিদিনই সুরেন্দ্রজির সঙ্গে নমস্কার রামরাম হতো। একদিন সুরেন্দ্রজি জিজ্ঞেস করলেন, আপনি কি বাইরে থেকে এসেছেন? সাবিত্রীজি বললেন, আসলে আগে আমি কানপুরে থাকতাম। ছেলে বৌমা চাকরি করে, কিন্তু মহামারীর কারণে নাতির স্কুল বন্ধ, তাই তার দেখাশোনার জন্য ছেলে বৌমা আমাকে এখানে নিয়ে এসেছে। স্বামীর মৃত্যুর পর কানপুরে আমি একেবারে একা হয়ে গিয়েছিলাম। আমার মেয়ে আঁচলের শ্বশুরবাড়িও এই মুম্বাইতেই। মাঝে মাঝে মেয়ের সঙ্গেও দেখা হয়ে যাবে, এই ভেবে চলে এসেছি। তারপর সুরেন্দ্রজি বললেন, মুম্বাই শহরে আপনাকে স্বাগত। চলুন আপনাকে আরও কিছু সমবয়সী মানুষের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আসলে এখানে পার্কে বয়স্কদের একটা গ্রুপ আছে। আমরা সবাই একে অপরের সুখ দুঃখে সামিল হই, হাসি ঠাট্টা করি, কখনো ভজন গাই, কখনো পুরনো গান গুনগুন করি, কখনো জন্মদিন পালন করি, কখনো উৎসব। তার কথা শুনে সাবিত্রীজির খুব ভালো লাগল এবং তিনি গ্রুপে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সুরেন্দ্রজি তাকে অন্য সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে গ্রুপে নিয়ে নিলেন। গ্রুপের বেশিরভাগ মানুষই জীবনসঙ্গী হারিয়েছিলেন। কারো কোনো রোগ ছিল, কারো অন্য কিছু। কিন্তু সাবিত্রীজি অবাক হয়ে দেখলেন সবাই জিন্দাদিল এবং উৎসাহে ভরপুর জীবন কাটাচ্ছেন। তাদের সঙ্গে মিশে সাবিত্রীজির উদাসীনতা কোথায় উড়ে গেল। প্রতিদিন সকালে সন্ধ্যায় তিনি সবার সঙ্গে সময় কাটাতে লাগলেন। প্রায়ই সাবিত্রীজি মেয়ে আঁচলকে ফোন করে পার্কের বয়স্কদের কথা বলতেন। মায়ের সমবয়সীদের সঙ্গে মেলামেশার কথা শুনে আঁচলের খুব আনন্দ হতো। একদিন সাবিত্রীজি লক্ষ্য করলেন পার্কে আসা সব বয়স্কই তার চেয়ে বড়, কিন্তু সবাই ফিট আর আপ টু ডেট। বাড়ি ফিরে আয়নায় নিজের মুখ দেখে মনে হল সময়ের আগেই তিনি নিজেকে বুড়ো বানিয়ে ফেলেছেন। এই ভেবে তিনি বাজার থেকে হেয়ার কালার কিনে এনে চুল কালো করলেন। তারপর আলমারি খুলে স্বামীর দেওয়া সবচেয়ে সুন্দর শাড়িটা পরে আয়নায় নিজেকে দেখে মুচকি হেসে নিজেই বললেন, এই হলো কথা। সন্ধ্যাবেলা পার্কে যাওয়ার জন্য বেরোতেই বৌমা অন্যন্যার চোখ পড়ল। দেখে তার মুখ হাঁ হয়ে গেল এবং বলল, এসব কি মাজি? সঙ্গে সঙ্গে সে স্বামী আলোককে ডেকে বলল, দেখো তো তোমার মায়ের কি হয়েছে? এই বয়সে সাজগোজের বয়স? ছেলে তাকে দেখে মুখে হাত দিয়ে হাসতে লাগল। তখন বৌমা বলল, মাজি, এসব পড়ার আপনার বয়স নেই, আর এখন তো বাবাও নেই। ছেলে বৌমার ব্যবহার দেখে সাবিত্রীজির হৃদয় ভেঙে গেল এবং তিনি চুপচাপ নিজের ঘরে গিয়ে বসে পড়লেন। পার্কে যাওয়ার ইচ্ছেই উঠে গেল। ভাবতে লাগলেন, আজ ভালো করে সেজেছি তো, কি এমন অপরাধ করলাম? আজ পর্যন্ত বৌমাকে কোনো কথায় বাধা দিইনি। নিজের মর্জি মতো পড়ে, খায়, বাইরে আসে যায়। কিন্তু আমি সবসময় ভেবেছি সময় বদলে গেছে, বড় শহরে লোকে আধুনিক। আজ আমি নিজের জন্য একটু ভাবলাম তো আমার এমন মজা করল। তার চোখের রান্নাবেল থেকে জল গড়াতে লাগল। ঠিক তখনই গ্রুপের সদস্যদের ফোন আসতে লাগল। সাবিত্রীজি উঠে দাঁড়ালেন এবং নিজেকে বললেন, না, এটা আমার জীবন, আমি নিজের মতো করে বাঁচব। এই বলে তিনি পার্কে চলে গেলেন।
এখন সাবিত্রীজি নিজের জন্য বাঁচতে শুরু করেছিলেন। তার পেনশন থেকে ভালোই টাকা আসত, যা আজ পর্যন্ত ছেলে বৌমাকেই দিয়েছিলেন। কিন্তু এই মাসে সেই টাকা তিনি নিজের ওপর খরচ করলেন। পার্কেও তার অনেক শৈলী হয়ে গিয়েছিল। তাদের সঙ্গে বাজারে গিয়ে নিজের পছন্দের জামাকাপড় কিনে আনতেন। কিন্তু বৌমা অন্যান্যার এসব ভালো লাগত না এবং স্বামীর কান ভরতে বলতো, তুমি মাঝিকে বকো না কেন, কত অর্থহীন খরচ করছেন, আমাদের হাতে এক পয়সাও দেন না। তার আসার পর থেকে আমাদের খরচও তো বেড়েছে। স্ত্রীর কথায় পড়ে আলোক মায়ের কাছে এসে বলল, মাঝি এবার পেনশনের টাকা দিলেন না কেন? তার কথা শুনে সাবিত্রীজি অবাক। তখনই বৌমা বলল, এই বয়সে এত ফালতু খরচ কি ভালো কথা, পার্কে যাওয়া শুরু করেছেন আর আপনি যেন মুক্ত পাখি হয়ে গেছেন। তখনই সাবিত্রীজি বললেন, বৌমা আমি তোমাদের পুরো স্বাধীনতা দিয়েছি, এখন তুমি আমার স্বাধীনতা ঠিক করতে পারো না। আমি যা করব নিজের ইচ্ছায় করব। তার কথা শুনে ছেলে বৌমা দুজনেই চুপ হয়ে গেলেন। সাবিত্রীজি রান্নায় খুব দক্ষ ছিলেন। একদিন তিনি বাড়িতে গাজরের হালুয়া বানালেন এবং পার্কে গ্রুপের সবার জন্য নিয়ে গেলেন। সবাইকে খাওয়াতে লাগলেন, কিন্তু সুরেন্দ্রজি নিতে অস্বীকার করলেন। সাবিত্রীজি জিজ্ঞেস করলেন, আপনি কি গাজরের হালুয়া পছন্দ করেন না? সুরেন্দ্রজি বললেন, গাজরের হালুয়া আমার খুব প্রিয়, কিন্তু আমার ডায়াবেটিস আর ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই বাইরের মিষ্টি খেতে পারি না আর বাড়িতে বানাতে পারি না, তাই গাজরের হালুয়া খাওয়াই ছেড়ে দিয়েছি। সাবিত্রীজি বললেন, তাহলে আপনার বাড়িতে কেউ নেই? এই কথায় সুরেন্দ্রজি কিছু বলতে পারলেন না। চোখ থেকে দুফোঁটা জল গড়িয়ে গালে এলো এবং চুপচাপ বাড়ির দিকে চলে গেলেন। দুদিন কেটে গেছে, কিন্তু সুরেন্দ্রজি পার্কে এলেন না। গ্রুপের সদস্যদের জিজ্ঞেস করে জানা গেল তিনি ফোনও তুলছেন না। সাবিত্রীজির মনে মনে তার চিন্তা হচ্ছিল, বারবার তার হাসিমুখ মনে পড়ছিল। পার্ক থেকে বেরিয়ে তার পা আপনা আপনি সুরেন্দ্রজির বাড়ির দিকে চলে গেল। সেক্রেটারির কাছ থেকে ফ্ল্যাট নম্বর নিয়ে দরজায় বেল বাজালেন। সুরেন্দ্রজি টলটলটে এসে দরজা খুললেন। সাবিত্রীজিকে দেখে চমকে গেলেন এবং ভিতরে ডেকে নিলেন। তার এই অবস্থা দেখে সাবিত্রীজি অবাক হয়ে গেলেন এবং বললেন, আপনার শরীর এত খারাপ অথচ দেখাশোনার কেউ নেই? সুরেন্দ্রজি বললেন, আসলে আমি একাই থাকি। এই কথা শুনে সাবিত্রীজির খুব অস্বস্তি হল যে এত জিন্দাদিল মানুষ এবং সম্পূর্ণ একা আর অসুস্থ অবস্থায় দেখাশোনার কেউ নেই। তিনি গ্রুপের অন্য সদস্যদের ফোন করে ডেকে আনলেন। সুরেন্দ্রজি খুব বারণ করলেন, কিন্তু সাবিত্রীজি বললেন, কি যে বলেন, যিনি আমাকে বাঁচতে শিখিয়েছেন তাকে আমি একা ছাড়তে পারি? কিছুক্ষণের মধ্যেই তাদের সাহায্যে সুরেন্দ্রজিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো। ডাক্তার ওষুধ দিয়ে ভালো খাওয়া দাওয়া আর সময় মতো ওষুধ খাওয়ার নির্দেশ দিলেন। কিন্তু খাওয়া দাওয়ার সমস্যা ছিল। সাবিত্রীজি সহ গ্রুপের আর দুজন মহিলা সদস্য 3 বেলার খাবার বানিয়ে পাঠানোর দায়িত্ব নিলেন। সময়ে সময়ে সাবিত্রীজি তাকে ওষুধ খাওয়ার কথাও মনে করিয়ে দিতেন। কয়েকদিনের মধ্যেই সুরেন্দ্রজি পুরোপুরি সুস্থ হয়ে আবার পার্কে আসতে শুরু করলেন। একদিন সাবিত্রীজি তাকে জিজ্ঞেস করেই ফেললেন, আপনার এই দুনিয়ায় কেউ নেই? আজ আর সুরেন্দ্রজি কথা এড়াতে পারলেন না। অতীতের পাতা একে একে উল্টাতে লাগলেন এবং মুচকি হেসে বললেন, ও কি দিন ছিল যখন আমি বউকে বিয়ে করে বাড়ি এনেছিলাম। কত সুন্দর স্বপ্ন বুনেছিলাম আমরা। জানেন সাবিত্রীজি, বিয়ের 10 বছর পর্যন্ত আমাদের কোনো সন্তান হয়নি। অনেক ডাক্তারি চিকিৎসার পর ছেলে এসেছিল। ছোট পরিবারে আমরা খুব সুখে ছিলাম, কিন্তু সেই সুখ ভগবানের পছন্দ ছিল না। ছেলে তখন মাত্র 5 বছরের। হঠাৎ জানা গেল আমার স্ত্রীর ক্যান্সার এবং ততদিনে অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার জীবন সঙ্গিনী চিরকালের জন্য চলে গেলেন। বলতে বলতে সুরেন্দ্রজির গলা ধরে এলো। আত্মীয় স্বজন দ্বিতীয় বিয়ে করার পরামর্শ দিয়েছিল, কিন্তু আমি একমাত্র ছেলেকে সৎ মায়ের হাতে দিতে চাইনি। মা বাবা দুজনের ভালোবাসাই আমি একা দিয়েছি, কোনো কিছুর অভাব হতে দিইনি। কিন্তু দেখুন ছেলে কি করল। 1 মাসের জন্য আমেরিকা বেড়াতে যাচ্ছি বলে বেরিয়েছিল, আর পরে জানা গেল সেই বাড়িটা আমেরিকা যাওয়ার আগেই বিক্রি করে দিয়েছে এবং ক্রেতাদের বলে গিয়েছিল 2 মাস পরে বাড়ি খালি করে দেবে। তারপর ছেলে আর কোনোদিন ফেরেনি। চোখ ভরা জলে সুরেন্দ্রজি বললেন, যদি আমার রিটায়ারমেন্টের টাকা এফডিতে না থাকত তাহলে আমি রাস্তায় এসে দাঁড়াতাম। সেই টাকাতেই এই 2 কামরার ফ্ল্যাট কিনে এখানে থাকি। কথা বলতে বলতে সুরেন্দ্রজির চোখ থেকে জলের ঝর্ণা বইতে লাগল। সাবিত্রীজি তাকে সাহস দিয়ে বললেন, আরে আপনিই তো আমাকে বলতেন প্রতি মুহূর্তে হাসতে হবে, আর এখন আপনিই ভুলে গেলেন? দুজনের মধ্যে একে অপরকে এমন এক বন্ধু মনে হতো যার সঙ্গে দুঃখ সুখ ভাগ করে নেওয়া যায়।
কিছুদিন পর একদিন সাবিত্রীজি পার্কে গিয়ে অবাক হয়ে গেলেন। গ্রুপের সবাই একটা বড় কেক আনিয়েছিল। তিনি পৌঁছতেই সবাই চেঁচিয়ে উঠল, জন্মদিন মোবারক সাবিত্রীজি। সাবিত্রীজির নিজেরও মনে ছিল না যে আজ তার জন্মদিন। সবার এত ভালোবাসা দেখে তার চোখে খুশির জল চলে এলো। কেক কেটে সবাই মোবাইলে ছবি তুললেন। সবাই মিলে একটা খুব সুন্দর শাড়ি উপহার দিলেন। সাবিত্রীজি জিজ্ঞেস করলেন, কিন্তু তোমরা জানলে কি করে? সুরেন্দ্রজি বললেন, আরে সোশ্যাল মিডিয়া থেকে সব জানা যায়। জন্মদিন পালন করে উপহার নিয়ে বাড়ি ফিরে ডাইনিং টেবিলে রাখলেন। অন্যান্যার চোখ পড়তেই বলল, আরে এত সুন্দর শাড়ি আমার জন্য এনেছ আলোক, থ্যাংক ইউ সো মাচ। আলোক চমকে বলল, না আমি তো আনিনি। তখন সাবিত্রীজি ফ্রেশ হয়ে এসে বললেন, এই শাড়ি আমার বৌমা। অন্যান্যা বলল, শাড়িটা খুব সুন্দর মাজি, কিন্তু আপনি আর কি করবেন, আমি নিয়ে নিই। হাত বাড়াতেই সাবিত্রীজি শাড়ি তুলে নিয়ে বললেন, না বৌমা, এই শাড়ি আমার কাছে খুব অমূল্য। আসলে আজ আমার জন্মদিন ছিল, তাই পার্কের গ্রুপের সবাই আমাকে এই উপহার দিয়েছে। এই কথা শুনে ছেলে বৌমা দুজনেই অবাক হয়ে বললেন, আজ আপনার জন্মদিন ছিল? তাদের মাথা লজ্জায় নেতিয়ে পড়ল। আলোক বলল, মা, আপনি তো জন্মদিন পালন করেন না, তাই আমাদের মনে ছিল না। সঙ্গে সঙ্গে সাবিত্রীজি পুরনো দিনের কথা মনে পড়ে গেল, যখন ছেলে মেয়েদের জন্মদিনে তিনি পুরো দিন রান্নাঘরে দাঁড়িয়ে তাদের পছন্দের পদ রান্না করতেন এবং সন্ধ্যায় বন্ধুদের ডেকে পার্টি দিতেন। কিন্তু ভাবলেন, সময়ের কথা। ছেলে বৌমা যখন নিজেদের জীবনে মেতে আছে, তখন বয়স্কদেরও নিজেদের জন্য বাঁচা উচিত। কিন্তু অন্যান্যার কাছে শাশুড়ির এই পরিবর্তন ভালো লাগছিল না। একদিন সাবিত্রীজি পার্কে গিয়ে মোবাইল ফেলে এসেছিলেন। সেদিন ছেলে বৌমা তাড়াতাড়ি বাড়ি ফিরল। অন্যান্যার চোখ পড়ল শাশুড়ির মোবাইলে। খুলে দেখল টি শার্ট আর জিন্স পরা বন্ধুদের সঙ্গে ছবি। ছেলে বৌমা দুজনেই তৈরি হয়েছিল তার ওপর ঝাড় খাওয়ার জন্য। মাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার চরিত্রে আঙুল তুলতে লাগল। সাবিত্রীজি হতবাক। তারপর নিজেকে সামলে বললেন, কেন বৌমা, দুদিন আগে তুমি অফিসের বন্ধুদের জন্য পার্টি করেছিলে, পুরুষ মহিলা দুজনেই এসেছিল, আমি কি তোমার চরিত্রে আঙুল তুলেছি? তুমি আমার সম্পর্কে এমন কথা বলো কি করে? দুটো কথা শুনে বৌমার মুখে কথা রইল না এবং পা ঠুকে ঘরে চলে গেল। পরদিন ছেলে বৌমা অফিস চলে যাওয়ার পর সাবিত্রীজি নাতির জন্য রান্না করতে রান্নাঘরে গেলেন। মেঝেতে জল পড়ে থাকায় পা পিছলে প্রচণ্ড জোরে পড়ে গেলেন। বাজুতে গুরুতর চোট আর কোমরে প্রচণ্ড ব্যথা। নাতি তৎক্ষণাৎ ফোন করে বাবাকে সব জানালো এবং তাড়াতাড়ি আসতে বলল। ডাক্তার দেখে জানালো বাজুর হাড় ফ্র্যাকচার হয়েছে। প্লাস্টার করে সন্ধ্যায় বাড়ি পাঠিয়ে দিলেন। এখন পার্কে যাওয়া বন্ধ। সুরেন্দ্রজি ফোন করলেও উত্তর দিতেন না, চুপচাপ শুয়ে চোখের জল ফেলতেন। কাজের লোক খাবার বেঁধে রেখে চলে যেত এবং ছেলে বৌমা নিজেদের কাজে চলে যেত। কেউ একদিনের ছুটিও নিল না। ওঠা বসা করতেও কষ্ট হতো, কিন্তু কারো কিছু এসে যেত না। একদিন গ্রুপের সব বয়স্ক সদস্য তার বাড়ি চলে এলেন। কারো হাতে ফুল, কারো হাতে গেটওয়েল সুন কার্ড, কেউ সমোসা, কেউ জিলিপি এনেছিল। তাদের দেখে বিছানায় শোয়া সাবিত্রীজির মনে হলো যেন আপনজন পাওয়া গেল। মুখে হাসি ফুটল। হাসি ঠাট্টা করে সবাই মিষ্টি খেলেন। 1 ঘন্টা কখন কেটে গেল। এখন সাবিত্রীজির চিন্তা হচ্ছিল ছেলে বৌমা এলে কি বলবে। ভয় করছিল। ঠিক তখনই দরজায় বেল বাজল এবং ছেলে বৌমা ঢুকলেন। ভিতরের দৃশ্য দেখে হতবাক। সবাই চলে যাওয়ার পর অনন্যা বলল, এটা আমার বাড়ি না ধর্মশালা? যাকে দেখো সে মুখ উঁচিয়ে চলে আসে, আর মাজি আমাদের সামনে তো ব্যথার নাটক করেন, আমাদের পিঠের পিছনে বন্ধুদের ডেকে পার্টি করেন। একটু লজ্জা করুন, আপনার এই কাণ্ডের নাতির ওপর কী প্রভাব পড়বে? বৌমার কথা শুনে সাবিত্রীজি চুপচাপ শুয়ে রইলেন। আজ তার স্বামীর কথা মনে পড়ছিল। ভাবছিলেন তিনি থাকতে কারো সাহস হতো তার উপর আঙুল তোলার, আর আজ অপমানের কড়া ঘুম পান করতে বাধ্য হচ্ছেন। দিন কাটতে লাগল এবং 1.5 মাস পর প্লাস্টার খোলা হলো। আবার পার্কে যাওয়া শুরু হলো। ধীরে ধীরে হাসি ফিরে আসতে লাগল। কিন্তু বৌমার তির্যক কথা বন্ধ হচ্ছিল না এবং ছেলে সব শুনেও না শোনার ভান করত। বাড়ির পরিবেশে বিরক্ত হয়ে একদিন সাবিত্রীজি ঠিক করলেন, বাস, এখানে আর নয়। জীবনের সন্ধ্যা তো হয়েই গেছে, কখন শেষ হবে জানা নেই। তার আগে আমি নিজের জন্য বাঁচতে চাই, যা ভালো লাগবে তাই করব। ছেলে বৌমার মুখের দিকে তাকিয়েও একদিন তিনি সামনের বিল্ডিংয়ে 2 কামরার ফ্ল্যাট ভাড়া নিয়ে ফেললেন। ছেলে বারণ করতে গেলে সাবিত্রীজি স্পষ্ট বললেন, এখন আমি কারো ওপর বোঝা হতে চাই না। তখনই বৌমা বলল, ডানা গজিয়েছে, এখন মুক্ত পাখি হয়ে উড়বেন। সাবিত্রীজি রাগ না করে হেসে বললেন, একদম, এখন আমি আমার অসমাপ্ত স্বপ্ন পূর্ণ করব। নিজের জিনিসপত্র গুছিয়ে নতুন ফ্ল্যাটে চলে গেলেন।
তার পেনশন এত আসত যে কাজের লোক রাখতে পারেন এবং সহজেই খরচ চালাতে পারেন। এখন সাবিত্রীজি শান্তিতে জীবন কাটাচ্ছিলেন। ছেলে ও নাতি মাঝে মাঝে দেখা করতে আসত, কিন্তু বৌমা সেই কষ্টও করেনি। প্রায়ই সুরেন্দ্রজি সন্ধ্যার চা তার বাড়িতেই খেতেন। পার্কের অন্য বয়স্করাও আসা যাওয়া করতেন। সাবিত্রীজি এখন নিজেকে মুক্ত মনে করতেন। নিজের আলাদা থাকার কথা তিনি মেয়ে আঁচলকেও জানিয়েছিলেন। এতে আঁচলের একটু দুঃখ হলেও স্বস্তি ছিল যে মা এখন নিজের মতো করে বাঁচতে পারবেন। একদিন সাবিত্রীজি অবাক হয়ে গেলেন যখন দরজায় ছেলের সঙ্গে বৌমাকেও দেখলেন। কিছু বলার আগেই অনন্যা দ্রুত ঢুকে বলল, মাজি, একটু লজ্জাসরম বাকি আছে কি না? জানেন সোসাইটির লোকে আপনার সম্পর্কে কি বলছে? আপনারা সুরেন্দ্রজির মধ্যে চলছে কি? সাবিত্রীজি বললেন, বৌমা, দুনিয়ার কথায় আমার কিছু যায় আসে না। আমি শুধু জানি সারা জীবন দায়িত্ব পালন করতে করতে নিজের কথা ভাবাই ভুলে গিয়েছিলাম। বাকি জীবনটা আমি হাসি খুশিতে কাটাতে চাই, আর এতে কারো অসুবিধে হওয়ার কথা নয়। আর সুরেন্দ্রজির কথা বলছ, তিনিই তো আমাকে বাঁচতে শিখিয়েছেন, নইলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। তখন ছেলে বলল, কিন্তু মা, আপনি এদের চেনেন না, এরকম লোক আপনাকে দেখিয়ে লুটে নিয়ে যাবে। সাবিত্রীজি বললেন, বাবা, আমি তো চুলে পাক ধরিনি ধুলয়, আর যাকেই হোক আপনরাই তো আমাকে লুটে নিয়েছে, আর কি বাকি রেখেছে যে অন্যে লুটবে? ঠিক তখনই দরজার বাইরে দাঁড়িয়ে সব কথা শুনছিলেন সুরেন্দ্রজি ভিতরে এলেন। তাকে দেখে ছিলে বৌনার মুখ হাঁ হয়ে গেল। বেরোতে যেতেই সুরেন্দ্রজি বললেন, বাবা, লজ্জা সাবিত্রীজির নয়, তোমাদের মতো লোকের হওয়া উচিত। কারো চরিত্র নিয়ে কথা বলার আগে একবারও ভাবো না। তোমরা জানতে চাও তোমাদের মা কি করে? পার্কে আমরা যখন বসি তখন পাশেই সোসাইটির কাজের মহিলাদের ছেলে মেয়েরা আবাগি ঘুরে বেড়ায়। ছোট বয়সেই তারা খারাপ পথে যাচ্ছে। সেই গরিবদের কাছে টাকা নেই পড়াতে। তোমার শাশুড়ি ওই বাচ্চাদের পড়াতে চান, একটা স্কুল খুলতে চান যাতে গরিব শিশুরা বিনামূল্যে পড়তে পারে। তোমার মা গরিবদের সাহায্য করে নিজের বৃদ্ধ বয়সকে সার্থক করতে চান। আমরা প্রায় এই নিয়ে প্ল্যান করি। একটা এনজিওর সঙ্গেও কথা চলছে। তোমার মায়ের বছরের পর বছরের স্বপ্ন পূর্ণ হতে চলেছে। কিন্তু আজ নিজের মায়ের সম্পর্কে তোমাদের চিন্তা শুনে মনে হচ্ছে, ভালোই হয়েছে আমার ছেলে আমাকে আগেই ছেড়ে চলে গিয়েছিল। আশ্চর্যের ব্যাপার যে নিজের মায়ের জন্য ছেলে বৌমার এই চিন্তাও হতে পারে। তোমরা কি অফিসে কারোর সঙ্গে হাসি কথা বলো না? যখন তোমার মা তোমাদের উপর কোনো বাধা দেয়নি তখন তোমরা কি করে? সাবিত্রীজির ছেলে বৌমার কাছে এর কোনো উত্তর ছিল না। তারা চুপচাপ চলে গেলেন। আজ সুরেন্দ্রজি রেগেছিলেন। সাবিত্রীজি বললেন, চলুন ওসব কথা ছেড়ে দিন, আমি চা বানাচ্ছি, চা খেয়ে রাগ ঠান্ডা করুন। এই কথায় সুরেন্দ্রজি হেসে ফেললেন এবং বললেন, আমাদের পরিশ্রম রং এনেছে। এনজিও থেকে পাশেই একটা বিল্ডিং পাওয়া গেছে স্কুল শুরু করার জন্য। এই কথা শুনে সাবিত্রীজি খুব খুশি হলেন। শিগগিরই বিল্ডিংটাকে স্কুলের রূপ দেওয়া হলো। পড়াশোনা করা সব বয়স্করা বাচ্চাদের পড়াতে লাগলেন। সবাই মন খুলে সাহায্য করলেন। শুরুতে মাত্র ২০ জন বাচ্চা এলো, কিন্তু ধীরে ধীরে সংখ্যা বাড়তে লাগল। দেখতে দেখতে তাদের স্কুল আলোচনার বিষয় হয়ে গেল। সাবিত্রীজি এবং তার সঙ্গী বয়স্কদের জীবনে একটা উদ্দেশ্য এসে গেল। একদিন মেয়ে আঁচল কয়েকদিনের জন্য এলেন। ভাই ভাবির কাছে গেলে তারা সুরেন্দ্রজির কথা বললেন এবং মাকে বোঝাতে বললেন। কিন্তু আঁচলের কাছে মায়ের কোনো দোষ চোখে পড়ল না, বরং দেখলেন মায়ের মুখে আবার হাসি ফিরেছে। বৃদ্ধ বয়সেও তিনি আনন্দে কাটাচ্ছেন এবং সুরেন্দ্রজি তার পুরো সহযোগিতা করছেন। তাদের বন্ধুত্ব স্বার্থের ঊর্ধ্বে এবং দুনিয়ার বোঝারও বাইরে। একা বসে এসব ভাবতে ভাবতে আঁচলের চোখ পড়ল পাশে রাখা খবরের কাগজে। একটা খবর তার দৃষ্টি আকর্ষণ করল। বৃদ্ধ বয়সে সন্তানরাই যদি সং ছেড়ে দেয় তাহলে একা মা বা একা বাবা কোথায় যাবে? বৃদ্ধ বয়সের একাকিত্বকে হারাতে ৬৫ বছরের বয়স্ক ৬৩ বছরের মহিলাকে বিয়ে করলেন। আবার সংসার পেতে তারা দুজনে খুব সুখী। এই খবর পড়ে আঁচলের মনে একটা চিন্তা এলো। সুরেন্দ্রজি যখন এলেন তখন তিনি মা এবং সুরেন্দ্রজির সামনে দুজনের বিয়ের প্রস্তাব রাখলেন এবং বললেন, আপনাদের এই সম্পর্ককে দুনিয়া বুঝতে পারেনি, তাই এই সম্পর্ককে একটা নাম দেওয়া হোক। আপনারা দুজনে একে অপরের জীবনসঙ্গী হতে চান? তখন সাবিত্রীজি বললেন, এ কি যে বলছিস তুই? এই বয়সে আমাদের ওপর দাগ লাগাতে চাস? দুনিয়া কি বলবে? কিন্তু আঁচলের কথা শুনে সুরেন্দ্রজি কিছুক্ষণ চুপ করে রইলেন। মনে অনেক কিছু ঘুরছিল। সাবিত্রীজির রাগ দেখে তিনি কিছু না বলাই ভালো মনে করলেন এবং বাড়ি ফিরে গেলেন। তারপর আঁচল মাকে বোঝালেন, মা, জীবনের পথে যদি ভালো সঙ্গী পাওয়া যায় তাহলে সঙ্গে চলায় কোনো ক্ষতি নেই।
সাবিত্রীজি ভাবতে ভাবতে স্বামীর ছবির সামনে বসলেন। মন অস্থির। ভাবলেন স্বামীকে ধোঁকা দিতে পারব না। কিন্তু পরক্ষণেই মনে হল তিনিও তো চাইতেন আমার ঠোঁটে সবসময় হাসি থাকুক। আমার চোখে জল দেখে তারও শান্তি নেই। আর বন্ধুত্বকে যদি একটা সম্পর্কের নাম দেওয়া যায় তাহলে দুনিয়ার মুখ বন্ধ হয়ে যাবে। সুরেন্দ্রজিরও এই সম্পর্কে কোনো আপত্তি ছিল না। চিন্তা ছিল শুধু যাতে কেউ আঙুল না তোলে। কিন্তু আলোক আর অন্যান্যার কানে যেতেই তারা দুজনে রেগে আগুন। তারা এই সম্পর্কের বিরোধী। সোসাইটিতে সবাই কথা বলছিল। কেউ সাহসের প্রশংসা করছিল, কেউ ফিসফিস করছিল। দুদিন কাটতে না কাটতেই মিডিয়ার লোক স্কুলের বাইরে হাজির এবং সাবিত্রীজির কাছে এই সম্পর্ক নিয়ে প্রশ্ন করতে লাগল। সাবিত্রীজি অবাক যে খবর তাদের কাছে কি করে পৌঁছালো। আর পিছনে অনন্যা দাঁড়িয়ে মুচকি হাসছিল এবং ভাবছিল বড় এসেছিল সাহস দেখাতে, এখন পুরো দুনিয়ার সামনে উত্তর দিক, তাহলে বোঝা যাবে। চারদিকে যেন হইচই পড়ে গেল। কিন্তু সাবিত্রীজি ঠিক করলেন আজ আর চুপ করে থাকবেন না। মিডিয়া যখন জিজ্ঞেস করল এই বয়সে সুরেন্দ্রজির সঙ্গে বিয়ে করছেন, সত্যি স্কুলের বাচ্চাদের কি শিক্ষাই বা দেবেন, সাবিত্রীজি নিজেকে মজবুত করে গভীর শ্বাস নিয়ে বললেন, একদম সত্যি যে আমরা দুজনে বিয়ে করছি। আর এর জন্য কে বাধ্য করছে? এই সমাজ। আমাদের বিয়ের উদ্দেশ্য শুধু একাকিত্ব ভাগ করে নেওয়া, সেই একাকিত্ব যা আজকের প্রজন্ম আমাদের দিয়েছে। আমরা তো গাছের শুকনো পাতা, কখন ঝরে যাবে জানি না, কিন্তু যতদিন গাছের সঙ্গে লাগানো আছি ততদিন খাদ্য আর জলের দরকার তো আমাদেরও। কারোর সঙ্গে হাসি কথা আমাদেরও ভালো লাগে। যদি একে অপরের সুখ দুঃখ ভাগ করে হাসি ঠাট্টা করি তাহলেও সমাজের অসুবিধে। তখনই সুরেন্দ্রজি এসে সাবিত্রীজির হাত ধরে বললেন, বিয়ের সিদ্ধান্ত নিয়েছি যাতে সমাজের সামনে আমাদের সম্পর্কে মোহর পড়ে এবং কেউ আমাদের হাসি কথা বলায় বাধা না দেয়। এখনও যদি কারোর মনে কোনো প্রশ্ন থাকে তাহলে বলো। তখনই ভিড় থেকে করতালির শব্দ উঠল। সেই তালি বাজাচ্ছিলেন সাবিত্রীজি ও সুরেন্দ্রজির বয়স্ক বন্ধুরা। দেখতে দেখতে পুরো স্কুল তালিতে গমগম করতে লাগল। সবাই তাদের সাহসের প্রশংসা করছিল। বন্ধুরা, যদি তোমাদের গল্পটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করো। কমেন্টে লিখে জানাও গল্পের কোন অংশটা তোমাদের সবচেয়ে ভালো লেগেছে। আর যদি এরকম হৃদয়স্পর্শী গল্প শুনতে চাও তাহলে ভিডিও লাইক করো, শেয়ার করো এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার মিলব নতুন একটা গল্প নিয়ে। ততক্ষণ নিজের আর আপনজনদের খেয়াল রেখো এবং সব সময় হাসতে থাকো। ধন্যবাদ।